ভিউয়ার্স, আবার আপনাদের মাঝে ফিরে আসলাম প্যাসেজ ন্যারেশন নিয়ে। আসলে ন্যারেশনের যে কাজ সেটা অলরেডি হয়ে গেছে। ওই সেন্টেন্স ন্যারেশনই জাস্ট জোড়া জোড়া দিয়ে পার্ট বাই পার্ট করে প্যাসেজ ন্যারেশন করতে হয়। তো প্যাসেজ ন্যারেশন করতে গেলে একটা রুলস সবচেয়ে মেন, সেটা হচ্ছে কি পুরো প্যাসেজ পড়ে পুরো প্যাসেজটা পড়ে প্রথমে স্পিকার মানে কি আমরা তো আগে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কি বক্তা, মানে যে বলে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট। তারপরে হচ্ছে লিসেনার, শ্রোতা, মানে কি যে শুনে, মানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপরে হচ্ছে কোন সেন্টেন্স বা টেন্স তা নির্ণয় করতে হয়। এটাই হচ্ছে ন্যারেশনের মেন রুলস। মানে কি প্রথমে আমাকে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা আমাকে পড়তে হবে, পরে আমাকে এটা বুঝতে হবে সেটা হচ্ছে কি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দ্যাটস মিন স্পিকার। তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, দ্যাটস মিন দ্য লিসেনার। তারপরে হচ্ছে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ অ্যান্ড হোয়াট কাইন্ড অফ টেন্স ইট ইজ। দ্যাটস গুড এনাফ ফর কমপ্লিটিং দ্য প্যাসেজ ন্যারেশন। নাও একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে কি এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব শেষে থাকতে পারে, মাঝে থাকতে পারে, শেষে বা মাঝামাঝি অবস্থানে থাকতে পারে। থাকলেও তবুও সেটাকে দিয়েই বাক্যটা শুরু করতে হবে। এই হচ্ছে রুলস নাম্বার 2। অর্থাৎ হতে পারে যে একটা রিপোর্টিং ভার্বের সেন্টেন্স যে এরকম থাকে, ইউ আর গুড এনাফ, ইনভার্টেড কমার মধ্যে এটা দিয়ে, তারপরে লিখে দিল এইভাবে সেইড দ্য ম্যান। তাহলে দেখা যাচ্ছে যে এখানে রিপোর্টিং ভার্বের স্পিকারটা হচ্ছে গিয়ে একদম শেষে। তো যখন আমি করতে যাব তখন আমাকে এটা শুরুতে এনে, মানে ওই যে সেন্টেন্স ন্যারেশনে যেভাবে শেখানো হয়েছে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট, ঠিক সেইভাবে করতে হবে। এই রুলসটা অত বেশি জরুরি না, এটা সবাই বুঝতে পারে বা সবাই জানে। 3 নাম্বার রুলসটা হচ্ছে কোন বক্তার। এখন বক্তা কি সেটা তো বুঝতেই পেরেছি আমরা, রিপোর্টিং ভার্বের হচ্ছে যে সাবজেক্টটা থাকে সে। কোন বক্তার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পরপর। পরপর কথাটা হচ্ছে কেন, একের পর এক, পরপর একাধিক বক্তব্য থাকলে পরপর মানে কি 1 2 3 4 এইরকম ভাবে যদি থাকে, একাধিক বক্তব্য থাকলে দ্বিতীয় বা পরের বক্তব্যগুলোর ক্ষেত্রে যেমন সে, সেইস, সেইড, এদের পরিবর্তে অ্যাড, অ্যাডস, অ্যাডেড। আমি এক কাজ করি, সেটা হচ্ছে কি শুধু বেশিরভাগ ক্ষেত্রে তো পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সের গুলো লিখে যাচ্ছি। অ্যাডেড, তারপরে হচ্ছে অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড,
এটা বুঝতে হবে এটা কার, সে সেইড এর পরিবর্তে, হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে সে সেইড এটা বুঝে নিতে হবে যে এইগুলার পরিবর্তে মানে এইটা ব্যবহার করা যায়, অ্যাডেড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড। আবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে এগেইন আস্কড, অলসো এগেইন আস্কড, তারপরে হচ্ছে অলসো আস্কড, ফার্দার আস্কড, ইউজ করতে হয়। মানে পরপর, যেমন সে বলল কেমন আছো তুমি, তোমার তো ইদানিং কোনো খবরই নেই, তুমি আসো না কেন। দেখো একই বক্তা প্রথমে একটা স্পিচ বলছে, আবার না থেমে পরে আরেকটা স্পিচ বলছে, আবার থামেনি পরে আরেকটা স্পিচ বলছে। তো প্রথমটা স্বাভাবিক, অ্যাজ ইউজুয়াল যে রুলস সেই নিয়মে করতে হবে, মানে যে সেন্টেন্স ন্যারেশনের রুলস। দ্বিতীয় ক্ষেত্রে মানে ওই সেইড এর পরিবর্তে ওই মানে টেল বা আস এইগুলো ব্যবহার না করে অ্যাডেড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড এইগুলো ব্যবহার করতে হয়। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে এগেইন আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড এইগুলা ব্যবহার করতে হয়। সো আমি একটা সেন্টেন্সের মাধ্যমে এটা বুঝিয়ে দিব। দেখো একটা সেন্টেন্স লিখলাম, আর ইউ ম্যাড, আবার সাথে লিখলাম হোয়াই আর ইউ গসিপিং। আবার লিখলাম ইউর exam is near at hand. You need study a lot, said the man. দেখো, আর ইউ ম্যাড, হোয়াই আর ইউ গসিপিং, ইউর এক্সাম ইজ নিয়ার অ্যাট হ্যান্ড, ইউ নিড স্টাডি লট। কে বলছে? সেইড দ্য ম্যান। সরি স্যার, আই উইল অ্যাভয়েড বাই ইউ, সেইড দ্য বয়। তাহলে এই সেন্টেন্সটার যে আমরা তাকাই, হোয়াই আর ইউ ম্যাড এটা যে বলছে, হোয়াই আর ইউ গসিপিং এটাও সে বলেছে, ইউর এক্সাম ইজ নিয়ার অ্যাট হ্যান্ড, ইউ নিড স্টাডি এ লট এটা কে বলছে? দ্য ম্যান। আর শুনছে কে? এই যে লাস্টের সেন্টেন্সে দ্য বয় দেখে আমরা বুঝলাম যে এতক্ষণে বালকটিকে ওই লোকটা এই কথাগুলো বলছে। এখন আমি যদি পার্ট বাই পার্ট করি তাহলে প্রথম সেন্টেন্সে স্পিকারটা হচ্ছে কি? দ্য ম্যান। তাহলে সেটাকে লিখে ফেলি, দ্য ম্যান। এইবার দেখো প্রথম যে সেন্টেন্স আর ইউ ম্যাড, এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর আমার এখানে রিপোর্টিং ভার্ব কি? সেটা হচ্ছে সেইড। তাহলে সেইড থাকলে কি হবে? আস্কড। এটা অবশ্যই একটা অবজেক্ট আছে, মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে শ্রোতা, শ্রোতাকে দ্য বয়। এইবার দেখো কানেক্টরের অংশে যাব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কানেক্টরটা কি? ইফ। এবার দেখো ইফের পরে
আমাকে কি করতে হয়, রিপোর্টিং স্পিচের সাবজেক্টটাকে চেঞ্জ করতে হয়। সাবজেক্ট কি, দ্য ম্যান। তাহলে মনে করো যে দ্য ম্যান না লিখে, সরি, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ থাকলে সেটা কাকে ফলো করে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে কি, দ্য বয়। এটা হচ্ছে থার্ড পারসন। তাহলে নো নিড টু চেঞ্জ ইট। কিন্তু প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে একটু হালকা ধরনের চেঞ্জ হবে। সেটা হচ্ছে কি, এটার প্রোনাউন ফর্ম ব্যবহার করব, যেমন হি, কিন্তু ব্র্যাকেটে বুঝাইয়া দিতে হবে যে বয়। এই হিটা হচ্ছে কি, বয়। এখন যাব টেন্সে। আর ইউ ম্যাড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আমার রূপান্তর করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাই হি ওয়াজ ম্যাড, একটা সেন্টেন্স শেষ। এখন হোয়াই আর ইউ গসিপিং, এটা আর একটা সেন্টেন্স এবং বক্তা একই। সেই 3 নাম্বার রুলস। কোন বক্তার পরবর্তী মানে পরপর একাধিক উক্তি থাকলে বা বক্তব্য থাকলে দ্বিতীয় বা তার পরের উক্তির ক্ষেত্রে অ্যাডেড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাড্রেসড, এগেন আস্কড, ইন্টারোগেটিভের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। দ্য ম্যান লেখার দরকার নেই, তার প্রোনাউনটা আমরা ব্যবহার করতে পারি হি, কিন্তু ব্র্যাকেটে আমাকে লিখে বুঝাইতে হবে যে ম্যানটা। এখন কি করব, সেইডের পরিবর্তে আস্ক না লিখে লিখবো যে হি এগেইন আস্কড। এবার কিন্তু দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য বয়। এটা লেখার দরকার নেই আর, কারণ আমি একটা প্যাসেজে যাচ্ছি, আমার একটা ধারা মেনটেন করলে এনাফ। হি এগেইন আস্কড, কানেক্টর হোয়াই, WH থাকলে সেটাই কানেক্টর হয়, তাহলে হোয়াই। এবার দেখো ইউ, ইউ থাকলে কাকে ফলো করে, এই যে অবজেক্টকে। অবজেক্ট হচ্ছে কি, দা বয়। এই দা বয় হচ্ছে কি, হি। এখানে লিখে দিতে হবে যে বয়, বড় হাতের বি বা ছোট হাতের বি, হি। আর ইউ গসিপিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমাকে করতে হবে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা শেষ, গসিপিং। তারপরে দেখো ইউর নিয়ার এক্সাম ইজ নিয়ার অ্যাট হ্যান্ড, এই কথাটাও মানে ম্যানটা বলেছে হি। এখন এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা লিখবো হচ্ছে কি অ্যাডেড। তাহলে অবজেক্ট লেখার দরকার নাই, ডাইরেক্ট কানেক্টর লিখবো, হি অ্যাডেড দ্যাট। ইউ, ইউর এক্সাম, এই ইউরটাকে সেকেন্ড পারসন, তার মানে হচ্ছে এই যে দ্য বয়, এই জন্য এখানে হিজ, হিজটাকে এখানে বুঝিয়ে দিতে হবে বয়। এক্সাম ওয়াজ নিয়ার অ্যাট হ্যান্ড। আবার বলছে ইউ নিড স্টাডি এ লট, এই কথাটাও টিচারই বলছে বা ম্যানটা বলছে হি। এইটা হিটা কি, ম্যান। মনে করো যে অলসো অ্যাডেড ব্যবহার করতে পারি, অ্যাডেড ব্যবহার করলেও সমস্যা নাই। হি অলসো অ্যাডেড দ্যাট, ইউটা হচ্ছে কি, এই যে বয়, এই জন্য হি মানে বয়। হি অলসো অ্যাডেড দ্যাট হি নিড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এখানে ব্যবহার করতে হবে নিডেড। স্টাডি আ লট। এই পার্ট শেষ করলাম। আবার দেখো সরি স্যার, আই উইল অ্যাভয়েড বাই ইউ, এটা কে বলছে, দ্য বয়। তাহলে আবার নতুন করে যদি আমি লিখি দ্য বয়, মনে করো সেড না লিখে অ্যাসার্টিভ সেন্টেন্স, টোল্ড দ্যাট, কাকে বলছে, দ্য ম্যানকে, হি, হিটাকে বয়। সরি মানে বুঝে নিতে হবে যে আই এম সরি, তাহলে হি ওয়াজ সরি। অ্যান্ড যোগ করে মনে করো ডাইরেক্ট করে দেব যে একই কথা, মানে বয়ের কথা, এই জন্য অ্যান্ড অ্যাডেড দ্যাট হি, হিটাকে বয়। উইল আছে, তাহলে কি করতে হবে, উড অ্যাভয়েড বাই হিম, এই হিমটা হচ্ছে কি, ম্যান। এই যে শেষ। কিন্তু একটা জিনিস গ্যাপ পড়ে গেছে, যেটা শিখাইনি, এই জন্য এখানে এটা কমপ্লিট করিনি, সেটা হচ্ছে স্যার। এখন রুল নাম্বার 4-এ গিয়ে তোমরা লিখবা স্যার থাকলে স্যারের পরিবর্তে মানে স্যার লেখা যাবে না, লিখতে হবে রেসপেক্টফুলি
অথবা উইথ ডিউ রেসপেক্ট। তাহলে দেখো এখানে যখন লিখছি যে হি অলসো অ্যাডেড দ্যাট, এটা না লেখে যেমন এই যে দ্য বয় টুল্ড দ্যাট, তাই না? এই দ্য বয় এর পরিবর্তে এই যে এখানে রেসপেক্টফুলি যেখানেই বসাও কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু এখানে লিখলে সাধারণত ভুলটা হয় না, এই জন্য এখানেও লিখে দিবা রেসপেক্টফুলি। অথবা এখানে যেহেতু আমার স্পেস নাই, মনে করো স্যারের পরিবর্তে এই যে এখানে লিখে দিলাম আমি রেসপেক্টফুলি। গুড এনাফ। এই হচ্ছে প্যাসেজ ন্যারেশনের রুলস। আরও কিছু নিয়ম আছে যেগুলো না করলে তোমরা ক্লিয়ার কাট করতে পারবা না। কোথাও যদি দেখো যে ইয়েস আছে, ইয়েসের পরিবর্তে তোমাকে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য AFFIR অ্যাফার্মেটিভ, অথবা এটাও লিখতে পারো রিপ্লাইড উইথ অ্যাফার্মেটিভ বা পজিটিভ। আবার নো থাকলে একই কথা, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অথবা এটাও লিখতে পারো রিপ্লাইড উইথ নেগেটিভ বা নেগেটিভ, যেটাই বলো। এই হচ্ছে স্যারের ক্ষেত্রে বা ইয়েস নুর ক্ষেত্রে। স্যারের ক্ষেত্রে কি রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এই হচ্ছে 4-5 নাম্বার রুলস। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কাউকে কোনো কিছু সম্বোধন করলে, এটা এই যে স্যারের সাথে এক ধরনের মিল আছে। সম্বোধন করলে, সম্বোধন মানে কি, যেমন আমরা যদি আমাকে বলি, আমার আব্বাকে কি বলি আব্বা, আবার চাচাকে কি বলি চাচা, আবার আমার যদি ভাইয়া লাগে ভাইয়া কেমন আছো, আবার ক্লাসে যদি ম্যাডাম নেই ম্যাডাম কেমন আছেন। তো এই ধরনের কোনো সম্বোধন থাকলে প্রথমে এই কথাটা লিখতে হবে অ্যাড্রেসিং অ্যাজ, এখানে যা সম্বোধন করা হবে সেটা। মনে করো যে অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল, আঙ্কেল বললে, মাম বললে অ্যাড্রেসিং অ্যাজ মম, বা অ্যাড্রেসিং অ্যাজ মাদার, অ্যাড্রেসিং অ্যাজ ফাদার। এই তারপরে যেটা নিয়ম সেটা হচ্ছে, মনে করো যে থ্যাংক ইউ থাকলে, থ্যাংক ইউ, তাহলে তোমাকে করতে হবে প্রথমে সাবজেক্ট। রিপোর্টিং ভার্ব যদি হয় সে তখন থ্যাংক, রিপোর্টিং ভার্ব যদি হয় সেইস তখন থ্যাঙ্কস, আর রিপোর্টিং ভার্ব যদি হয় সেইড তখন হচ্ছে থ্যাঙ্কড। তারপরে হচ্ছে অবজেক্ট। দেখো আমি একটা সেন্টেন্স লিখি তাহলে বুঝতে পারবা। হি সেইড থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ডিয়ার আঙ্কেল। এই আঙ্কেল দেখো এটা একটা সম্বোধন, তাই না? জাস্ট মিন ইউ আর অ্যাড্রেসিং সামওয়ান। সো এটা শুরুতেও লিখতে পারো, শেষেও লিখতে পারো, যে কোনো স্পেসে লিখলে এটা কোনো ভুল হবে না। তো আমরা এটা সাধারণত শুরুতেই করতে পারি, সমস্যা নাই। মনে করো যে প্রথমেই করে নিই, তাহলে কি করতে হয়? প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ, অ্যাড্রেসিং অ্যাজ কি আঙ্কেল, তারপরে শুরু করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি হি, সেইড আছে তার মানে হচ্ছে কি থ্যাঙ্কড। এই ইউটাকে এটা মনে মনে বুঝে নিতে হবে যে এটা আঙ্কেলকে বলছে ইউ, এই জন্য আঙ্কেল এখন কি হয়ে যাবে, এটা আঙ্কেলের হিম, হিম দিয়ে এখানে ইউ বোঝাই দিলে হয়ে গেল। অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল হি থ্যাঙ্কড হিম, এই একটা রুলস। থ্যাংক ইউ থাকলে তারপরে হচ্ছে গুড বাই। গুড বাই থাকলে রিপোর্টিং ভার্ব যদি হয় সে
তাহলে করতে হবে বিড। রিপোর্টিং ভার্ব যদি হয় সেইস তাহলে বিডস, আর রিপোর্টিং ভার্ব থাকলে সেইড তখন বিড। তারপরে অবজেক্ট যদি থাকে বসাবে, না থাকলে বসানোর দরকার নাই। এরপরে শুধু গুড বাই। দ্যাটস এনাফ। একটা সেন্টেন্স আমরা করি তাহলে বুঝতে পারবা। হি সেইড গুড বাই ব্রো। ব্রো দেখো, এটা আমরা একটা অ্যাড্রেসিং সামওয়ান, সো এটা আমি লিখে নেই অ্যাড্রেসিং অ্যাজ ব্রো হি বেড গুড বাই। দ্যাটস এনাফ। সাবজেক্ট বিড, বিডস, বেড, অবজেক্ট গুড বাই। তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ব্রো হি বেড গুড বাই, এই হচ্ছে আমার গুড বাইয়ের রুলস। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকলে, লেট আস থাকলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট। রিপোর্টিং ভার্ব যদি থাকে সে, তোমাকে করতে হবে প্রপোজ। রিপোর্টিং ভার্ব যদি থাকে সেইস, তোমাকে করতে হবে প্রপোজেস। রিপোর্টিং ভার্ব যদি থাকে সেইস, তোমাকে করতে হবে প্রপোজড। এরপরে অবজেক্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়া, তারপরে কানেক্টর বা সবাই হচ্ছে দ্যাট। আমি একটু ঘুরে যাচ্ছি। দ্যাটের পরে এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে বসাইতে হবে শুড, শুডের পরে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এটা কখন, যখন লেট আস থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সো একটা সেন্টেন্স লিখে এটা ক্লিয়ার করা যায়। হি সেড লেট আস গো, let us do the work। এখন দেখো লেট আস আছে তাই না, তাহলে প্রথমে সাবজেক্ট কি, হি। সেইড থাকলে কি হবে, প্রপোজড। এরপরে মনে করো যে প্রপোজডের পরে কি হবে, অবজেক্ট নেই এখানে অবজেক্ট, তাহলে দেবো দ্যাট। এইবার একটু সাবজেক্ট দেখো, এখানে সাবজেক্ট লিখেই আমি ক্লিয়ার করেছি এই কারণে যে তোমাদের কিন্তু সেন্টেন্স ন্যারেশনটা খুব পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে এখানেও কিন্তু এই নিয়মটা বলবৎ থাকবে। তো দেখো এখানে সাবজেক্টটা হচ্ছে কি, আস। আসটা কোন পারসন, উই থেকে হচ্ছে আস, মানে দ্যাটস মিন ইটস এ ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে কে বসবে, সে উঠে গিয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে। বসাইলাম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে কি, হি। কিন্তু দেখো হি হচ্ছে একজন আর আস হচ্ছে আমরা, মানে একের অধিক। এখন যেটা করতে হবে, হি রিপোর্টিং ভার্বটা হচ্ছে থার্ড পারসন, কাজে এখানে এমন একটা থার্ড পারসন বসাইতে হবে যেটা হচ্ছে প্লুরাল নাম্বার হবে কিন্তু থার্ড পারসন হবে। তো সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই 90% ক্ষেত্রেই এই যে এটা ব্যবহার হয়, সেটা হচ্ছে দেই। এরপরে আমাকে কি করতে হবে, শুড। তারপরে হচ্ছে ভার্ব ডু দা ওয়ার্ক। এই হচ্ছে লেট আসের নিয়ম। হ্যাঁ, এখন লেট আস থাকলো না, মনে করো এটা থাকলো লেট মি, তারপরে হিম, দেম, তাহলে তোমাকে যেটা করতে হবে তখন আর এই রুলসটা বলবৎ থাকবে না। এটা করতে হবে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্ব সে থাকলে টেল, সেস থাকলে টেলস, আর সেড থাকলে টোল্ড। এরপরে হচ্ছে কি অবজেক্ট, অবজেক্টের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড না বসাইয়া এখানে বসাইতে হবে মাইট। এরপরে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। দেখো মাইট এই বিষয়ে জোর দিতে হবে। যেমন একটা সেন্টেন্স লিখলে ক্লিয়ার হবে, হি সেড লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো এখানে প্রপোজের কোনো হিসাব নাই, লেট মি হিম বা হার এই হিসাব।
তাহলে হি টোল্ড দ্যাট মি ফার্স্ট পারসন ইকুয়াল টু কি হি। এখানে কোনো চেঞ্জের দরকার নাই, কারণ এটা ফার্স্ট পারসন হইলেও সিঙ্গুলার নাম্বার, এটাও সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হবে কি হি মাইট ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা আমরা বুঝতে পারলাম লেট আস আর হচ্ছে লেট মি হিম দেম এইটার রুলস। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে এই যে দেখো গুড মর্নিং আমরা বলি না অনেক ক্ষেত্রে, গুড মর্নিং বলি, গুড ইভিনিং বলি, তারপরে গুড নাইট বলি, বলি না, গুড মিড নাইট বলি অনেক ক্ষেত্রে, তারপরে বলি হচ্ছে গুড আফটারনুন, গুড আফটারনুন। এই ধরনের ক্ষেত্রে আমাকে একটা হিসাব রাখতে হবে। দেখো এই ধরনের ক্ষেত্রে হিসাব রাখতে হবে, সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্বে এই স্ট্রাকচার দিয়ে করে দেই সাবজেক্ট, তারপরে ব্যবহার করতে হবে উইশ, রিপোর্টিং ভার্ব সেইজ থাকলে হচ্ছে উইশেস আর সেইড থাকলে উইশড, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে গুড লেখার পরে দেখো এই যে প্রত্যেকটা যেটা থাকবে, যদি মর্নিং থাকে গুড মর্নিং লিখে দিবে, আর যদি ইভিনিং থাকে গুড ইভিনিং, এই যে ইত্যাদি দিয়ে দিলাম। হ্যাঁ, এটসেটরা, ই টি সি এটসেটরা। কি কারণে বললাম, দেখো গুড মর্নিং যদি থাকে উইশেস গুড মর্নিং, গুড ইভিনিং থাকলে উইশেস গুড ইভিনিং, তারপরে গুড নাইট থাকলে উইশেস গুড নাইট, তারপরে গুড আফটারনুন থাকলে উইশেস গুড আফটারনুন। কিভাবে একটা সেন্টেন্স দেখো, হি সেড গুড মর্নিং, যেহেতু মর্নিংটাই আমাদের ক্লিয়ার এটাই বলে দিই, তাহলে দেখো স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট হি, সেইড আছে তাহলে হবে হচ্ছে উইশড, ঠিক আছে, তারপরে যা আছে গুড মর্নিং, অবজেক্ট নেই এই জন্য এখানে গেলাম না, হি উইশড গুড মর্নিং, এটাই শেষ, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার। আর একটা ঝামেলা এখানে থেকে যায়, সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে, এটা অনেকে বুঝে না, সেটা একটু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রশ্ন করা বোঝালে, এটা খুব ভালো করে মনোযোগ দিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রশ্ন করা বোঝালে সেটা আবার কি, যেমন দেখো একটা মানুষকে আমি দেখতেছি যে সে বসে আছে, ও ভাইয়া বসে আছেন, আবার একটা মানুষ খাইতেছে, তারে আমি দেখতেছি নিজে ও খাইতেছেন, তার মানে আমি অ্যান্সারটা দিচ্ছি, আবার আমি কি করতেছি কোশ্চেনটা করতেছি, আমি অ্যান্সার দিচ্ছি আমি কোয়েশ্চেনটা করতেছি, তাই না? তো এই ক্ষেত্রে এদেরকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো প্রশ্ন করা বোঝালে। এটা বুঝবো কিভাবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি, যে শুরুতেই সাবজেক্ট থাকবে কিন্তু আবার শেষে তাই দেখবো যে ভেজাল একটা কোশ্চেন চিহ্ন আছে, ও দাঁড়িয়ে আছেন, ও ভাইয়া আপনি এখানে, এই ধরনের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ব্যবহার করতে হবে বিং সারপ্রাইজড, বিং সারপ্রাইজড প্লাস এই যে দেখো এখানে একটু ঘাপলা, বাকিগুলো ইন্ট্রোগেটিভের নিয়মে, এর নিয়মে, ইন্টারোগেটিভের নিয়মে মানে কি, তোমাদের যে সেন্টেন্স ন্যারেশন শেখানো হয়েছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর, সেই নিয়মে কিভাবে আমি দেখবো বলবো যে হি সেড দিয়া দেখো ইউ আর ইটিং, দেখো শুরুতে দেখতেছি সাবজেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু লাস্টে একটা ঘাপলা আছে, সেটা হচ্ছে কি কোয়েশ্চেন মার্ক, তার মানে বোঝা যাবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোশ্চেন করা হয়েছে। তো এই ক্ষেত্রে তুমি কি লিখবা, বিং সারপ্রাইজড
এখন দেখো বাকি সব ইন্টারোগেটিভের নিয়মে। তাহলে কিভাবে যেতে হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হবে, লিখলাম। সেট থাকলে পরিবর্তন করতে হবে, আস্কড করলাম। কানেক্টর বসাইতে হবে, ইফ বসাইলাম। ইউ থাকলে কি বসে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, অবজেক্ট কি আছে? নাই। তাহলে কি বসাবো? মি বসাবো এখানে মনে মনে। তাহলে আই ওয়াজ ইটিং। এই হচ্ছে সমস্যা। আশা করি এটা পরিপূর্ণভাবে বুঝতেছ। তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি যথাযোগ্যভাবে যথেষ্ট চেষ্টা করব এবং যথাসাধ্য চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দিতে। আপাতত আমাদের প্যাসেজ ন্যারেশন শেষ। আরও কিছু জিনিস আছে সেগুলো ডিসকাস না করলে হয় না, জাস্ট এগুলো মুখে বললেই হয়। সেটা তোমরাও জানো। যেমন কোথাও যদি দেখো যে প্রেজেন্ট পার্টিসিপল অংশ আছে সেটাকে চেঞ্জ করতে হয় না। আবার কোথাও যদি দেখো যে মনে করো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আছে একটা সেন্টেন্সে, সেটাই করতে হয় না। তো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে ধরে যাবা। কিন্তু মেইন রুলস হচ্ছে এটাই। এটা হলেই তুমি পরিপূর্ণভাবে প্যাসেজ ন্যারেশন করতে পারবা। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবে।